সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। বিশ্ব আলোচনার দর্শক শ্রোতাদের তরফ থেকে আমি আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আতিক ভাই, সর্বশেষ যেটা আমি দেখতে পাচ্ছি, ট্রাম্প বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, প্লাস হচ্ছে হরমুজ নিয়ে ইউরোপীয়দের মাথা খারাপ হয়ে গেছে। ইরান তার নিজের জায়গায় আগের মতো অটল আছে, আর আপনার ট্রাম্পের তো উল্টাপাল্টা কথা আছে। এখন থেকে হরমুজের দিকে সবাই বেশি একটু ফোকাস করেছে, বিশেষ করে ইউরোপিয়ানরা। এটা কারণটা কি? এর একটাই কারণ, মানে যতই তারা বলছিল যে হরমুজ তাদের কোনো সমস্যা করবে না, কিন্তু হরমুজ এখন আসলে তাদের জন্য সমস্যার কারণ হয়েছে এবং তাদের জ্বালানি সংকটে সব দেশ পড়েছে এবং সব দেশেরই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। তারপরে যানবাহন এবং শিল্প কারখানা এবং পাওয়ার সেক্টরে চাপ পড়েছে। তারা এই চাপ আর নিতে পারছে না এখন। গ্লোবাল ক্রাইসিস, গ্লোবাল ক্রাইসিসটা যত দিন যাবে, কারণ স্বাভাবিকভাবে এইটার তো কোনো বিকল্প নাই। আপনার জ্বালানি বা পাওয়ার এনার্জি এগুলোর কিন্তু কোনো বিকল্প হয় না। আপনার 20% শর্ট মানি শর্টেজ, এবং এই শর্টেজটা কন্টিনিউ হচ্ছে। এবং ট্রাম্প এটার ওই যে প্রতি আপনার ওদের তো হলিডে সানডের আগে বলে যে হ্যাঁ কিছু হচ্ছে, যাতে সোমবারে যেন শেয়ার মার্কেট খুললে এইসব মার্কেটগুলো দাম না বাড়ে। এই একটা প্রসেস নিয়ে সে কিছুদিন আগাইতেছিল, কিন্তু এই পদ্ধতি আর কাজ করতেছে না। সারা বিশ্বের মানুষ ভাবতেছিল আরে আগামীকালই বুঝি যুদ্ধ বন্ধ হয়ে যাবে, একটা শান্তি চুক্তি হবে, এইগুলা করে। তো এই জিনিস তো আর হালে পানি পাচ্ছে না। এক দুইবার হয়তো হয়েছে, কিন্তু পরবর্তীতে 3-4 বার হয়েছে, যার ফলে এখন এগুলাতে আসলে আবার নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে গত 2-3 মাসের মধ্যে গ্যাসোলিনের দাম ডাবল হয়ে গেছে। যেখানে 2.15 বা 25 সেন্ট করে ছিল, সেইটা এখন প্রায় $5 কাছাকাছি। তো মার্কিন জনজীবন আসলে নাভিশ্বাসে পড়ে গেছে, এবং এর চাপ তো মার্কিন জনগণকে নিতে হচ্ছে। ওদের বাজারের সবকিছুর দাম বেড়ে গেছে, হ্যাঁ, এবং গ্যাসের সেন্টারে এই ডাবল দাম, ওদেরও জনজীবন স্থবির হয়ে যাচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে এখন এটার জন্য বিরাট চাপ। এবং ক্রুড অয়েলের বাজারও দেখবেন $112 গিয়ে পৌঁছেছে, 112+ আবার। হ্যাঁ, তো এইটা তো আসলে বিশ্ববাসী এবং মার্কিনিরা কেউই নিতে পারতেছে না। তো এবং মার্কিন দেশে তো এমনি জানেন যে আপনার অভিবাসীদের নিয়ে একটা সমস্যা। তো এখন এইটা আরো বেশি, যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও এটা যদি আরেকটু বাড়ে, জাতিগত দাঙ্গায় নিতে পারে। আচ্ছা, একটা দর্শক, যেহেতু আপনি ক্রুড অয়েলের নাম আসলেন, যে ক্রুড অয়েলটা আসলে কি? ক্রুড অয়েল কোন কোন ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, এবং কোন পৃথিবীর কোন দেশে সব ইটা আছে আপনার? ক্রুড অয়েল বলতে বোঝায় খনি থেকে আপনি যে র তেলটা উঠাইলেন, এইটাকে বলে ক্রুড অয়েল। তো এইটার বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে, যেমন মধ্যপ্রাচ্যের তেলগুলা একটু পৃথিবীর সবচেয়ে ফ্রেশ মানে ক্রুড অয়েল হলো ইরানিটা। এই কারণে এটার আন্তর্জাতিক বাজারে ডিমান্ড খুব বেশি। এরপরে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, এগুলোটা আর একটু বেশি মানে ময়লা মেশানো। এর চেয়ে বেশি আরেকটু ময়লা মেশানো হলো রাসানটা। হ্যাঁ, রাসান এবং এই উজবেকিস্তান এই এলাকার। আর সবচেয়ে বেশি ময়লা মেশানো একদম আলকাতরার মতো হলো ভেনিজুয়েলা এবং আমেরিকা। যার ফলে যে আমেরিকা যতই বলুক আমাদের নিজস্ব তেল আছে, ওইটা তো তারা উঠায় ব্যবহারযোগ্য করতে পারে না, কারণ ওইটার প্রাইস উঠায় ওইটারে পরিশোধন করে ব্যবহারযোগ্য করার জন্য মধ্যপ্রাচ্যের তেলের চেয়ে বেশি দাম পড়ে যায়। মানে রিফাইনিং এর যেটা, আমাদের দেশে তো কোনো রিফাইনিং নাই। আমাদের দেশে একটা রিফাইনারি আছে, ইস্টার্ন রিফাইনারি। এইটা ধরেন মধ্যপ্রাচ্যের তেলের জন্য উপযোগী করে তৈরি করা। আমরা ইচ্ছা করলে যে রাসান তেল কেন আমরা আনতে পারি না, কারণ হলো রাসানটা আরো বেশি ময়লা মেশানো। ওইটা আমাদের এই রিফাইনারি দিয়ে পরিশোধন করা সম্ভব না। এইটা আবার ভারতে আছে, মালয়েশিয়ায় আছে। তো আমরা যদি রাসান তেলটা মালয়েশিয়া দিয়ে রিফাইন করে বাংলাদেশে আনি, তাহলে অনেক খরচ কম পড়ে, কিন্তু ইন্ডিয়া দিয়ে করে আনলে আর একটু বেশি পড়ে। আচ্ছা, ক্রুড অয়েলের এইটাই হচ্ছে আপনার। হ্যাঁ, আর ইউরোপিয়ান দেশগুলো ওরা আসলে ওদের তো সামর্থ্য বেশি যান্ত্রিক এবং প্রকৌশলগত, তো তারা আসলে সব ধরনের ম্যানেজমেন্টই রাখে যখন যেটার প্রয়োজন পড়ে। আর ওদের দেশগুলোর মধ্যে যেহেতু আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়ন, সবার মধ্যে একটা সহযোগিতার বিষয় আছে, যার ফলে ওর রিফাইনারিতে না হলেও আরেক দেশে পাঠায় দেয়। যে কোনো মানে ওদের এটা নিয়ে কোনো সমস্যা না, তেল পাওয়াটাই হলো সমস্যা।
সেটাতেই এখন আপনার ঘাটতি। তো এবং খোদ মানে বিশ্ব বাজারে তেলের ঘাটতি, এবং সবচেয়ে বেশি ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ তাদের গ্যাসোলিনের দাম ডাবল হয়ে গেছে। এই জন্য আপনি জানেন যে হঠাৎ করে গতকাল সংযুক্ত আরব আমিরাত, এই সৌদি আরবে জরুরি মিটিং হচ্ছিল ওপেকের এবং ওপেক প্লাসের। তো সেইখান থেকে সে ডিক্লেয়ার দিয়েছে যে সেইখান থেকে 1 মে থেকে সে আর ওপেক বা ওপেক প্লাসের সদস্য থাকতেছে না। এর ফলে সে যত ইচ্ছা তেল উৎপাদন করতে পারবে, যত ইচ্ছা তেল বাজারজাত করতে পারবে। তো এইটা মূলত কাকে উদ্দেশ্য করে? আরব আমিরাত এই কাজটি করছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে টার্গেট করে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তুমি এটা করো, সেইটা করছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন তেল লাগবে, তারা তো কেউ মিডল ইস্ট থেকে তেল নিতে পারতেছে না। তার ধাক্কা তো খাবে সৌদি আরব সবচেয়ে বেশি। না, সৌদি আরব ধাক্কা খাবে, কিন্তু আপনার আরেকটা জিনিস ভাবতে হবে, আরব আমিরাতের তেল উৎপাদনের সক্ষমতা কি? সে কি সারা পৃথিবীতে সবাইকে তেল দিতে পারবে? এবং সে যখন এটা দিতে পারবে, মানে অতিরিক্ত উঠাবে বা ইয়ে করবে, সে যখন এই নিয়ম কানুন মানবে না, তখন সব দেশ তার কাছে তেল চাবে। সে কাকে দিতে পারবে? সে তো আগে দিবে তার আব্বা আমেরিকা। হ্যাঁ, তো এইটা এটা একটা বিশ্ব অর্থনীতিকে আবার একটা অস্থিরতার দিকে নিয়ে যাবে আর কি এই সিদ্ধান্ত। এবং এমনিতেই তো ওপেকভুক্ত দেশগুলো এখন হিমশিম খাচ্ছে তেল উৎপাদন নিয়ে, যে উৎপাদনও করতে পারতেছে না, কারণ রাখবে কোথায়? হ্যাঁ, রাখারও তো একটা বিষয় আছে। তারপরে এগুলাকে নিয়ে তেল উৎপাদন করে এটার আবার নানান ধরনের প্রসেস করা হয়, নানান ধরনের পেট্রোকেমিক্যাল জিনিসপত্র তৈরি হয়। আচ্ছা, আপনি একটা কথা বললেন তেল রাখবে কোথায়। গত 48 ঘন্টা আগে ট্রাম্প একটা কথা বলেছিল যে ইরান এত পরিমাণ তেল রিজার্ভ করছে যে সাগরের নিচে পাইপ ফেটে যাবে। তো আমার জানা মতে যে রিপোর্টগুলো পাচ্ছি, প্রতিদিন হরমুজ এবং ওমানের ওখান থেকে 30 থেকে 40টা ইরানি জাহাজ পার হচ্ছে। ইরান আসলে তেল এক্সপোর্ট করতেছে, এবং ওই যে আন্তর্জাতিক বিভিন্ন যে জাহাজ চলাচল নেভিগেশন যারা ই করে, ওদের যে ডাটা অনুযায়ী ইরানের এবং অর্থনৈতিক যে হিসাব অনুযায়ী ইরান আগের চেয়ে বরঞ্চ যখন যুদ্ধের আগের চেয়ে 3 গুণ বেশি অর্থ তাদের অ্যাকাউন্টে ঢুকতেছে। এবং তাদের প্রচুর জাহাজে যে পাকিস্তান হয়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। এবং আপনি জানেন যে চীনা জাহাজগুলো কিন্তু অবাধে ওই দিকে মুভমেন্ট করতেছে। চীনা জাহাজে করে ইরানি তেল যাচ্ছে, চীনের জন্য যাচ্ছে, আবার চীনের হয়ে আবার অন্য কোনো দেশে যাচ্ছে, সেটাও তো ফ্যাক্টর। তো এইগুলা যতই বলুক, 1960 সাল থেকে যে ওপেকটা তৈরি হয়েছে, এটা এখন এই যে আরব আমিরাত বের হয়ে যাওয়ার ফলে একটা সমস্যাই হবে, কারণ তেলের দাম নিয়ে এখন ঝামেলা তৈরি হবে। আর যদিও আচ্ছা, এটার কারণে তো কুয়েতে আক্রমণ করছিল ইরাক, যে কুয়েত, হ্যাঁ কুয়েত এক সময় বলছিল যে আমি এই ধরনের। তো আর আসলে এই ওপেকের বর্তমান সদস্য সংখ্যা হলো 11 জন আর কি। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনিজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুইটোরিয়াল গিনি এবং কঙ্গো। হ্যাঁ, আর ওপেক প্লাসে মনে হয় রাশিয়া আছে আর কি। রাশিয়া আছে, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান ও সুদান। তো এই যে তারা বেরিয়ে গেল, এখন দেখা যাক কি দাঁড়ায়। এবং এইটা আসলে ওই যে বাইর হয়ে গিয়েও খুব একটা যে লাভ হবে তা আহামরি কিছু না। কারণ আচ্ছা, ওই আতিক ভাই, একটা প্রশ্ন করার লোক সংগ্রহ করতে পারে, সেটা হচ্ছে আফ্রিকার অনেক দেশের তেল, অনেক সম্পদ ওখানে খনিজ, এই আফ্রিকার তেলটা বর্তমানে নিয়ন্ত্রণ করে কে? নিশ্চয়ই তারা ফ্রেঞ্চ বা রাশিয়া বা আমেরিকা। আফ্রিকার বেসিক তেলের জায়গাটা হলো নাইজেরিয়া। আপনি জানেন যে নাইজেরিয়া থেকে প্রচুর মানুষও তেল চুরি করে খনি থেকে, মানে ওই দেশটা এরকম একটা। আচ্ছা, নাইজেরিয়ার সম্বন্ধে একটা মিথ আছে, যেটা আপনি একটু ক্লিয়ার করেন। ওটা একসময় এত আপনার সবচেয়ে দামি গাড়ি রাস্তায় এত চলতো যে মানুষ হাঁটার জায়গা পেত না, রোলস রয়েসের কথা বলা হতো। তো এই রকম অবস্থা ছিল তাদের নাকি রমরমা এক সময়? নাইজেরিয়া আপনি জানেন যে আমাদের ওআইসিরও একটা পর্যবেক্ষক রাষ্ট্র, কারণ নাইজেরিয়ার জনসংখ্যার মানে মুসলমান আর খ্রিস্টান প্রায় সমান সমান। তো যার ফলে নাইজেরিয়ান সমাজটা একটা অদ্ভুত সমাজ। আর আমাদের মতোই, আমাদের চেয়েও দুর্নীতিগ্রস্ত, বা আমাদের মতোই দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, ওইখানে একদিকে চরম দারিদ্র, আরেকদিকে পৃথিবীর সর্বশেষ মডেলের সব গাড়ি, বিলাস দ্রব্য, এবং তাদের ছেলে মেয়েদের পরিবারের বিদেশে সম্পদের পাহাড়। এই একইভাবে কন্ট্রোলটা কে করছে তেল? আমি নাইজেরিয়ার তেলের কন্ট্রোলটাও ইউরোপিয়ানদের হাতে। ওখানে ফ্রেঞ্চ কলোনি একটা ছিল, ফ্রেঞ্চরা আছে, তারপরে ব্রিটিশরাও যায়, আমেরিকান, রাশিয়ানও মনে কিছু। এই যে সাম্প্রতিককালে রাশিয়ানরা যাচ্ছে ওইদিকে আশেপাশে, বুরকিনা ফাসো, মালি, ইটালি, সব দেশের রাশিয়ানরা যাচ্ছে আর কি। কিন্তু এটা ফ্রেঞ্চ কলোনি আর ব্রিটিশ, বেসিক্যালি ইউরোপিয়ানদের কলোনি আর কি। তো তারা তো, ইউরোপিয়ানরা যেসব দেশে যায় তারা তো আফ্রিকারে মূলত লুটে চুষে নিচ্ছে, কিন্তু আফ্রিকান মানুষ সেই দরিদ্রের
নিগড়েই আবদ্ধ আছে। কারণ ওরা ক্ষমতাসীনকে ওই দলকেই রাখে যারা তাদের তাবেদার হয়ে থাকে। আর আপনি জানেন যে এখন ব্রিটিশ রাজা চার্লস, জি জি, সে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতেছে। তো তার সম্মানে এক নৈশভোজ দিচ্ছে ট্রাম্প। তো সেইখানে সে বলতেছে যে ইরানের কখনোই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, এটা আমার চেয়েও বেশি একমত রাজা চার্লস। হ্যাঁ, কিন্তু রাজা চার্লস অবশ্যই এই ব্যাপারে কোনো কথাই বলেনি, সে তো পুরো শয়তান, সে চুপচাপ শুনতেছে। হ্যাঁ, এবং ট্রাম্প সেখানে আরো স্পষ্ট করেই বলছে যে আমরা কখনোই ইরান বা কোনো মুসলিম দেশকে পরমাণু অস্ত্র হতে দিবে না। তো এইটা তো তাদের ওই যে গোপন অভিলাষ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আসলে যে ধর্মযুদ্ধের মতোই, তারা মুসলিম ও মুসলিম দ্বন্দ্বের মধ্যেই থাকে, যদিও আমাদেরকে এটা বোঝায় গণতন্ত্রের ভাষায়, মানবাধিকারের ভাষায়, শান্তি চুক্তির ভাষায়, এগুলা বোঝায় আর কি। আর এদিকে জার্মানিও ধরেন আপনার অবশেষে মুখ খুলতেছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী টুইটে, ওনার নাম হলো ভাডিপুল, উনি ওই যে এক্স হ্যান্ডেল বা টুইটে এক পোস্ট দিচ্ছেন, ওইখানে বলছে যে বিশ্বজুড়ে যে বর্তমানে জ্বালানি সংকট এবং যে অস্থিরতা তৈরি হয়েছে, এর ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত এবং কার্যকরী ভূমিকা নেওয়া উচিত। কারণ এই ভূমিকার না নিলে মানে তাদের অবস্থা যে আরো গুরুচরণ হয়ে যেতেছে, এটা তারা মানে উপর দিয়ে স্বীকার না করলেও কার্যক্রমে কথাবার্তা স্বীকার করতেছে। এবং ওইখানে বিভিন্ন দেশের মালবাহী জাহাজ কয়েক হাজার এবং 20,000-এর মতো নাবিক আটকা পড়ে আছে। তো এটা তো ধরেন সব দিকেই একটা, সব দেশগুলোর জন্যই সমস্যা, এটা নিরাপত্তা জটিলতা তৈরি হয়েছে। আর জার্মানি আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আছে, সে স্থায়ী সদস্য হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে, যার ফলে একটু ভূমিকা নেয়ার চিন্তা করতেছে। তো ইরানকে অনুরোধ করছে বা ইরানকে এক প্রকার হুমকি দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তো বলার মতো সাহস তাদের নাই। না, তো ইরানের সেনাবাহিনীও আপনার বলে দিচ্ছে যে আসলে যদি কোনো পদক্ষেপ শত্রুকে নেয় তাহলে রণক্ষেত্রে আমরা কঠিন জবাব দেবো, কারণ আমাদের সেনাবাহিনী এখনো যুদ্ধ অবস্থায় আছে। আচ্ছা, তারা কোনো আতিক ভাই, আমি একটু কমেন্ট সেকশনে তারপরে আপনার কাছে আমি জানতে চাইবো যে অবশেষে পিস টকের কি হলো। এখন অন্য কোনো ওমান ফেল করছে, পাকিস্তান ফেল করলো, এখন শোনা যাচ্ছে চীনের দ্বারস্থ হচ্ছে, কারণ সামনের মাসেই ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে, চীনকে সে অনুরোধ করবে কিনা, এটা আর আপনার কাছে কি আছে এটা জানাবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক হচ্ছে মুসলিম মিয়া, উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। আপনাদের জন্যই আমাদের অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন লিখছেন মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। শরীফুল ইসলাম লিখছেন আতিক ভাইকে পেয়ে খুব ভালো লাগছে, আমি আবার ভেবেছিলাম অন্য কিছু হলো কিনা, আপনাদের দুজনের জন্যই শুভকামনা। আতিক ভাই কিন্তু এআই না, উনি জলযন্ত্রই আছে, মাঝখানে সাংবাদিক বিভিন্ন জায়গায় যেতে হয় দেশের থেকে এবং দেশের বাইরে, তাই মাঝে মাঝে একটু ওনাকে ভ্রমণে বেরোন অফিসিয়াল কাজেই। ধন্যবাদ আপনাকে। সিরাজ আলী লিখছেন ভেরি গুড নিউজ, ধন্যবাদ আপনাকে। আজিম মোহাম্মদ লিখছেন আপনাদের আলোচনা খুব সুন্দর লাগে, ভালো লাগে, আমি আবুধাবি দেখছি, ধন্যবাদ ভাইয়া আপনাকে, এবং প্রবাসী যারা বাঙালি আছে তাদেরকেও আমাদের অনুষ্ঠানটা আপনি শেয়ার করে দিবেন। দিদারুল ইসলাম লিখছেন যুদ্ধ সংবাদ বিশ্লেষণ খুব চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। চট্টগ্রাম থেকে মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, আমেরিকা ইসরায়েল দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হবে ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। যে আতিক ভাই যে কথাটা বলছেন পিস্টক, আচ্ছা, পিস্টকের আগে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার ওই যে ট্রাম্পের পাগলামি আবারও, মানে পাগলের লোকের তো সে আবার বলতেছে যে ইরান ভেঙে পড়েছে, হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। তো এখন বাস্তবে আমরাই দেখতে পাচ্ছি যে আসলে কে ভেঙে পড়েছে, বিশ্ববাসীও দেখতে পাচ্ছে। আর একটা অদ্ভুত মজার ব্যাপার আমি খেয়াল করলি, প্রবাসী বাংলাদেশিদেরও ধরেন একটা বড় অংশ তো মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, প্রায় কেউ কেউ বলে যে বৈধ অবৈধ মিলিয়ে 17 থেকে 18 লাখ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে। তো এর মধ্যে একটি বাংলাদেশি, মানে আপনি যেভাবেই বলেন না কেন, আসলে একটা বিশেষ সম্প্রদায়ের লোক বাংলাদেশের ট্রাম্পকে সমর্থন করতেছে এবং বলতেছে মানে ট্রাম্পের কার্যক্রম ঠিকই আছে। এটা একজন মানুষ হিসাবে তো একজন মানুষ করতে পারে না। আর আমাদের দেশের এই মানুষগুলোকে আমি কি বলবো, মানে আপনি তো মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখবেন, হয়তো চুপ থাকেন, আপনি বিরোধিতা করতে না পারেন, চুপ থাকেন, কিন্তু আমাদের এই লোকগুলো দেখি যে বাংলাদেশেরও বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশ তো অত ওইভাবে, বাংলাদেশ হয়তো ইরানকে সমর্থন প্রকাশ্যে বলে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে সমর্থন করতেছে এইটাও তো বলে, অন্তত চুপ থাকে। তো আমাদের এই বিশেষ সম্প্রদায়ের লোকরা সবসময় আমাদের দেশের জন্য হার্মফুল। আমি এর আগেও কূটনীতিকদের কাছ থেকে শুনেছি যে তোমরা এখানে কি করো, তোমাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা এখানে মিছিল করে। এবং কিছুদিন যে জুলাই আন্দোলনের সময় আমি দেখেছি ঝিনাইদহ না কোন জায়গায় যে একটা ওই সম্প্রদায়ের ছেলে মারামারিতে আহত হয়েছে। অলরেডি সে সিএমএইচ, আর্মি তাকে উদ্ধার করে নিয়ে সিএমএইচ এ চিকিৎসা করতেছিল, কিন্তু ওইখানে এই সম্প্রদায়ের লোকরা মিছিল করছে আমার ভাই মরলো কেন, তারা মেরেই ফেলছে। হ্যাঁ,
তো এদের এই লোকদেরকে আমরা বলবো যে আসলে আপনারা একটু অন্তত অমানুষ না হন, চুপ থাকেন। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আর আপনি যেটা বলতেছিলেন যে পিস টক আসলে আপনার পিস টক আর নাই, কারণ এখন রাশিয়ানরাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতিসংঘের হেড অফিসে ওইখানে যে রাশিয়ান রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া, উনি তার বক্তব্য দানকালে বলেছেন যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে। আর পশ্চিমা দেশগুলোর মধ্যে তিনি বলছেন যে তারা ভণ্ড এবং জলদস্যুতার মতো আচরণ করছে। তিনি বলছেন কারণ কি, যে যখন কোনো উপকূলীয় দেশ যুদ্ধের সময় আক্রান্ত হয় তখন তার উপকূল এবং নিজস্ব জলসীমা জাহাজ চলাচল সীমিত করার এটা সাধারণ অধিকারই আছে, সেটাই। হ্যাঁ, আর এটা তো তার নিজের উপকূলই। হ্যাঁ, তো যার কারণে ধরেন এখন যখন রাশিয়া ইরানকে এই ধরনের বক্তব্য কিন্তু আগে দেয়নি, রাশিয়া হঠাৎ করে এটা দিল। কারণ আপনি জানেন যে এই যুদ্ধে ইসরায়েলের কিন্তু 25% নাগরিক হলো রাশিয়ান। এই কারণে ইসরায়েলে আক্রমণের ক্ষেত্রে রাশিয়া ইরানকে কতটুকু সমর্থন দিছে বা দেয় না এটা কিন্তু সহযোগিতা করেছে, এটা সহযোগিতা তো মোটেও করে নাই। এটা যেই মানে এর আগেও আমরা দেখেছি যে সিরিয়ায় যখন ইসরায়েল আক্রমণ করতেছে, ওইখানে যে ইরানপন্থী মিলিশিয়ারা ছিল তারা যখন কাউন্টার দিয়েছে, ওই ক্ষেত্রে রাশিয়া ওই সময় তার S-300 ওইসব ইউনিট গুলাকে অকার্যকর রাখছিল যাতে ইসরায়েল হামলা করতে পারে। তার মানে রাশিয়ানরা কিন্তু একটা দ্বৈত ভূমিকায়, যতই আপনি যদি মার্কিনীদের বিরুদ্ধে তারা সবসময়, হ্যাঁ মার্কিনীদের বিরুদ্ধে। তো এখন ওই রাশিয়ানরা আরেকটা মজার কথা বলছে, জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কালাকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, পশ্চিমা দেশগুলো তেমনটা করে না। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার মানে নিষেধাজ্ঞার আড়ালে লুকানোর চেষ্টা করে। এটা কিন্তু খুব চমৎকার কথা। আর পিস টক আসলে এখন আর নাই। এখন ওই যে আপনি যেটা বলতেছেন যে ট্রাম্প আগামী মাসে চীনে যাবে, আগামী মাস মানে 2-1 দিন পরে, আগামী মাস আর হয়তো 7-8 দিন। তো আমার যেটা ধারণা, এই যেহেতু আমেরিকা এখন ফাটা বাঁশের চিপায় আটকায় গেছে, বেরোতে পারছে না, ছাড়তে না পারতেছে ধরতে, এই জন্য সেই হম্বি তম্বি কথাবার্তার জোড়া চালে চীন সফর পর্যন্ত এটাকে চালাবে এবং চীনে গিয়া সর্বশেষ চীনের কাছে দ্বারস্থ হবে, ভাই আমার একটু কোন রকম এনতে বাঁচাও। সেটাই। এবং যদি তখন ইরানের প্রস্তাবগুলো তো চাইনিজরাও জানে, সেই প্রস্তাব যদি তখন ইরান আমেরিকার সাথে চায়নারা একটা নেগোশিয়েট করবে যে এগুলার এই অংশটুকু মানতে হবে তোমাকে, তখন যদি সেটা মেনে নেয় তাইলে হয়তো আমেরিকাকে এখান থেকে বাইরে হয়ে যাওয়ার একটা সুন্দর রাস্তা। আর নাইলে আমেরিকা কি করবে, এর থেকে বাইরে হয়ে চীন থেকে সফর থেকে আইসেই যুদ্ধ আবার শুরু করবে। হ্যাঁ, কেন চীন তো বলে দিয়েছিল যে আমার এখানে আসার আগে তুমি সমস্যাগুলো মিটায় আসবা। তো এই কারণে এখন ধরেন এই মার্কিনীরা মানে আবার যুদ্ধ শুরু করার মানে শান্তি ওই যে আলোচনার মধ্যেও আছে চাইনিজদের কাছে। এবং ইরানিরা আপনি জানেন যে তাদের সব সংশোধিত ওই 10টারও আরেকটু পলিশ করে মার্কিনী পাকিস্তানিদের দিছে যে তোমরা পৌঁছায় দাও আসে। এবং ইরানের এবারে কৌশল যেটা সর্বশেষ দেখলাম যে 4-5টা ক্লজ করছে, প্রথমটা যদি মানো তাহলে দ্বিতীয় আলোচনা করবো, দ্বিতীয়টা মানলে তৃতীয়টা করবো, এবং সর্বশেষে তারা স্বাভাবিক। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এবং আপনি আরেকটা নতুন তথ্য আসছে, সেটা হলো হরমুজ প্রণালী যে অবরোধ দিয়ে রাখছে মার্কিন, যার ফলে এখন বিশ্বে বাণিজ্য তো আর থেমে থাকবে না, কম খরচে হোক বেশি খরচে হোক। জাহাজগুলো আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে যুক্ত করা হয় পানামা খাল দিয়ে চলাচল এবং উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়ালের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে এখন পর্যন্ত গতবার তুলনায় প্রায় 300 অতিরিক্ত জাহাজ এই জলপথ পাড়ি দিয়েছে। এবং রয়টার্সের যে প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে যে বর্তমান বিশ্ব পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত এই ধারা খরচটা বেড়ে গেল অনেক। খরচ তো অবশ্যই বেড়ে যাবে, কারণ এই খাল পার হতে, পানামা খাল পার হতে জাহাজ বেঁধে $3 থেকে $4 লাখ খরচ হয়। হ্যাঁ, তারপরে আবার ধরেন বাড়তি ফি হিসাবে এই প্রতিটা জাহাজে গড়ে ধরেন $4.25 লাখ পর্যন্ত ঘুরতে হচ্ছে এই অতিরিক্ত। আর এই যুদ্ধ নিয়ে ধরেন আপনার ইয়েমেন কিন্তু গতকাল আপনি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের মুখপাত্র বলেছে যে তারা হরমুজ নিয়ে ইরানের অবস্থানকে সমর্থন করে এবং প্রয়োজনে তারাও তাদের সাথে যোগ দিবে। আর ইরানের যে আরেকটা ঘটনা ঘটছে, যেমন ইসরায়েলি এবং আমেরিকানদের হামলার ফলে অনেক বোমা তো মারছেন আপনি, বিস্ফোরিত হয় না। এর মধ্যে 15টিরও বেশি মার্কিন এবং ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানিরা নিষ্ক্রিয় করছে এবং এর মধ্যে একটি আছে ওই যে GBU-57 যেটা বাংকার ব্লাস্টার বোমা বলে, সেইটা তারা নিষ্ক্রিয় করছে এবং তাদের রিভার্স
ইঞ্জিনিয়ারিং ইউনিটে হস্তান্তর করছে। এবং ব্রিটিশ একটা অনলাইন নিউজ পেপার আই পেপার তারাও এটা নিশ্চিত করছে যে এরকম প্রচুর জিনিসপত্র ইরানের হাতে পড়ে গেছে এবং এগুলা এখন আমেরিকান এবং ইয়েদের বিরুদ্ধেই ব্যবহৃত হবে, নিজেদের মাল নিজেদের বিরুদ্ধেই ব্যবহৃত হবে। আর আপনার ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রফেসর জন মিয়ার শাইমার, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, খুব আলোচিত, উনি একটা তথ্য দিয়েছেন যে 1971 সাল থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে প্রায় 4 কোটি মানুষ হত্যা করছে সরাসরি। আর এর বাইরে আরো আছে যেটা এই গুণায় নেই, এটা কেউ কেউ বলে যেটা 10 কোটির কাছাকাছি, মানে যেগুলা আপনি সরাসরি করেন না কিন্তু আপনার কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত ওই লোকগুলো এবং পরে মারা গেছে। আর সিআইএর যে সাবেক চিফ ছিলেন গ্লেন কার্ল, হ্যাঁ, উনি আপনার একটা টিভি সাক্ষাৎকারে বলছে যে ইরানের হামলায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের লক্ষ্যই অর্জিত হয়নি। এবং উনি বলছে যে অবস্থাটা ইরাকের মতো, যেমন ইরাকে যখন তারা হামলা করলো তখন ফল হয়েছিল উল্টো, ইরাকে যেখানে ইরান বিরোধিতা ছিল সেটা পুরো ইরানের পক্ষে চলে গেছে ইরাকের জনগোষ্ঠীগুলো, এবং ইরানের প্রভাব বাড়ছে। এবং এখন আপনি দেখেন যে ইরাকে কিন্তু ইরানপন্থী প্রচুর মিলিশিয়া গ্রুপ আছে। ঠিক একই অবস্থা উনি বলতেছেন গ্লেন কার্ল যে এখন হরমুজ নিয়েও তাই হয়েছে। হরমুজে আমেরিকার ইরান আক্রমণের ফলে যেটা হয়েছে, এখন আঞ্চলিক দেশগুলোতে ইরানের জনসমর্থন, যেই সৌদি আরব যাদের বিরুদ্ধে ইরান ফাইট করছে ওইসব দেশের খোদ ওই দেশগুলোতে ইরানের ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। তো এইটা তো তারা আর মেনে নিতে পারতেছে না। আর ওপেক তো গেলই, ধরেন ইউএই বের হয়ে গেল। এবং এই যুদ্ধের সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনার ওয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল এবং কেপলার শিপ ট্র্যাকিং এর ডাটা অনুযায়ী ওদের ডাটা বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে আমরা অন্যদের গালাগালি করতেছি যে ইউরোপিয়ানরা ইরানকে এসে হামলা করছে মুসলমান দেশগুলোকে, কিন্তু ওই ডাটায় দেখা যাচ্ছে যে ইসরায়েলকে এই সময় মূল জ্বালানির যে 70% তেল দিচ্ছে 3টি মুসলিম দেশের মাধ্যমে। এর মধ্যে আজারবাইজান দিচ্ছে 40% আর কাজাখস্তান দিচ্ছে 30%। এবং আজারবাইজানের যে 40% এটা তুর্কি তেল, তুরস্ক হইলো এই আজারবাইজানের তেলগুলা পরিবহন করে ইসরায়েলে পৌঁছায় দিচ্ছে। এই যে তুরস্ককে আমরা মুসলিম বলে, এটা কিভাবে গেছে? বাকু থেকে তিবলিসি এবং জেইহান, এই বিটিসি পাইপলাইন বলে, এই পাইপলাইনের মাধ্যমে এটা আসে এবং জর্জিয়া, মানে এই পাইপলাইনটা যে তিবলিসি মানে জর্জিয়া এবং জেইহান হলো তুরস্কে আসে। এরপর তুরস্ক জেইহান বন্দর থেকে মানে ওয়েল ট্যাঙ্কার গুলোকে ভরে এটা ইসরায়েলের আশকেলন বন্দরে পৌঁছে যায়। আর আপনার ওই যে কাজাখস্তানের তেলটা রাশিয়ার সিপিসি পাইপলাইনের মাধ্যমে, মানে এগুলাকে ওই যে অনেকে বলতেছে না যে রাশিয়া বন্ধু, এই বন্ধু, আসলে এরা হয়তো টুকটাক দিয়ে একটা শর্ত, অনেকে একদম খুব আবেগ দিয়ে বলতে চায় মানুষ যে রাশিয়া মনে হয় এখানে হেভি সাহায্য দিতেছে, এগুলা কিন্তু আসলে অতটা ইয়ে না। চীনের ক্ষেত্রে হয়তো কিছুটা হইতে পারে, এখনো পর্যন্ত তাদের ওই নেগেটিভিটি পাওয়া যায়নি। কিন্তু এই যে আপনি দেখেন রাশিয়ানরা আপনার সাথেও আছে ওর সাথেও আছে, দুইজন চোর কেবল চুরি করো বাড়িওয়ালারা সজাগ থাকে। আবার এইদিকে তুরস্ক দেখেন, একদিকে আমি মুসলমানদের খলিফা হইতে চাই, আবার আমি মুসলমানদেরকে বাসও দিতেছি সমানে। আপনি ইসরায়েলকে কি করে জ্বালানি সরবরাহ করেন? আপনি ইসরায়েলের জ্বালানিটা বন্ধ করে দেন, তুরস্ক আজকে ইসরায়েলের জ্বালানি পরিবহন এই যে 40% জ্বালানি বন্ধ করে, ইসরায়েল এমনিতেই তো ফল করবে। মানে তার যদি 40% জ্বালানি শর্টেজ হয়ে যায়, সে কিভাবে যুদ্ধ করবে? তার নিজের কারখানা চালু রাখবে বা বাড়ি ঘরের বিদ্যুৎ চালু রাখবে, ওই যে লোভ ইউএই তে যাবে সে। হ্যাঁ, তো ইউএই তো এখানে নিষ্ক্রিয় হয়ে গেছে আর তুরস্ক কিন্তু সেই দিকে বলতেছে আমি ভাই মুসলমানদের সাথে আছি, আবার ইসরায়েল আমারে মারার জন্য, আমার ভাইকে মারার জন্য সব রকম ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে তাদের, এবং ইসরায়েলি পাইলটদেরকে তুরস্ক ট্রেনিং ইসরায়েলি সামরিক বাহিনীর জুতা টোতা অনেক অস্ত্র শস্ত্র তুরস্ক সরবরাহ করে, আবার বলতেছে সে মুসলমানদের দ্বৈত নীতি। মানে আমাদের মুসলমানদেরও সেলুকাস যে এক ধরনের মুসলমান আবেগে উদ্বেলিত হয়ে যায়, বাস্তবতা বা কি ঘটতেছে ওই ডাটাগুলো কখনো চেকও করে না। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের কাউন্টার, আমার পক্ষে বিপক্ষে দুইটা নিউজ পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন কতটুকু মিথ্যা। আমাদের মানুষগুলো এই কাজগুলো করে না, সবাই খালি আবেগ দিয়ে চলতে চায়। তাহলে এই যুদ্ধটা দেখিয়ে দিছে আসলে আপনার অনেক মুখোশ উন্মোচন হয়ে গেছে, একদম সোজা কথা যে এটাই সবচেয়ে বড় কথা। আরেকটা মজার ঘটনা ঘটছে এই যুদ্ধে, কিন্তু এই মুহূর্তে আইসা এখন লাভ হচ্ছে সবচেয়ে বেশি পাকিস্তানের। কারণ পাকিস্তান গত পরশুদিন মনে হয় তাদের পার্লামেন্টে একটা বিল পাস করছে, সেই বিলের মাধ্যমে সে তৃতীয় দেশে মালামাল, তৃতীয় দেশের প্রথম দেশের মাল সে দ্বিতীয় দেশে তৃতীয় দেশে এক্সপোর্ট করতে পারবে। মানে মূলত চীনের
মালামালগুলা পাকিস্তান হয়ে এখন ইরানে যেতে পারবে। আচ্ছা, মাঝখানে সে কিন্তু ওই যে ইরান যেমন হরমুজ প্রণালী থেকে ডলার এই কামাচ্ছে, যে এখন ট্যাক্স তো নিবে, পাকিস্তান এখন ওই যে চাইনিজ মাল ইরানে যাবে, হ্যাঁ। এবং চাইনিজ মাল এটা পাকিস্তান হয়ে ইরান হয়ে তুর্কমেনিস্তান, আজারবাইজান এরকম বিভিন্ন দেশে এক্সপোর্ট হবে। হ্যাঁ, তো এতে ইরানেরও লাইফলাইন হলো, হ্যাঁ, পাকিস্তান হলো মাঝখানে মাঝখানে রেখেছে টাকা দেবে। যাক, ব্যবসা। তো সুপ্রিয় দর্শক, আজকের বিশ্ব আলোচনা অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রবাসে রয়েছেন, প্রবাসে বা বাংলা ভাষাভাষীরা যারা বাংলাদেশে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটে বাংলায় রয়েছেন, আমাদের অনুষ্ঠানটা দেখবেন, লাইক শেয়ার করবেন। আর আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন সেটা একটু কমেন্টে লিখে পাঠান। জিওপলিটিক্যাল বিষয় যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, ইরান ইস্যু, ইউক্রেন ইস্যু বা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে, ওই ইস্যুটা আমাদের কমেন্টে লিখে দেবেন যে আমরা এই বিষয়ে একটু জানতে চাই। আমি আতিফ ভাইকে নিয়ে সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।